বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ টি-20-তে ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশ দল আবারও মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের গোয়ালিয়রের এই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের 11 কেমন হতে যাচ্ছে। বাংলাদেশের একাদশ নিয়ে আলোচনা হওয়ার মূল কারণ বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সেই আলোচনা হওয়ার মূল কয়েকটা কারণ রয়েছে। একটা হচ্ছে ওপেনিং সেটআপে কি কোনো পরিবর্তন আসছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদের যে রোল ছিল ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স অনুযায়ী সেটা এক্সপেকটেশন পূরণ করতে পারে নাই। সো বাংলাদেশ দল তাদের স্টার্টিং লাইন আপ বা বেস্ট 11-এ মাহমুদুল্লাহ রিয়াদকে রাখবেন কি না, দ্বিতীয় প্রশ্ন। এবং থার্ড কোয়েশ্চেন, মেহেদী হাসান মিরাজ যিনি দীর্ঘ সময় পর টি-20 সেটআপে কামব্যাক করেছেন, তিনি কি প্রথম ম্যাচই খেলবেন? আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ আসলে কোন কম্বিনেশনে যাবে? সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ দীর্ঘ সময় পর টি-20 ইন্টারন্যাশনালে মুখোমুখি হচ্ছে। সাকিববিহীন বাংলাদেশের 11টা কেমন হবে? বাংলাদেশ কি দুজন স্পিনার খেলাবে নাকি দুজন পেসার খেলিয়ে স্পিনার সংখ্যা বাড়াবে? অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। শুরুতেই যে আলোচনা করতে চাই, ওপেনিং সেটআপে বাংলাদেশের কোনো চমক রয়েছে কিনা। দেখুন, বাংলাদেশ দলে ওপেনার রয়েছে 3 জন। আমরা জানি লিটন কুমার দাস, আমরা জানি ছোট তামিম এবং পারভেজ হোসেন ইমন, নিউ ইনক্লুডেড। এখন পর্যন্ত যে নিউজ, এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে বাংলাদেশ দল এখন পর্যন্ত তাদের 11-এর ফরমেশন ফাইনালাইজ করেনি। তবে পারভেজ ইমনকে সুযোগ দেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট একটা বড় অংশ ইতিবাচক মনোভাব পোষণ করছেন। দীর্ঘ সময় পর পারভেজ ইমন ন্যাশনাল সাইডে আবারও রিকল পেয়েছেন। লিটন কুমার দাসের সাথে পারভেজ হোসেন ইমন, এই দুজনকে দিয়েই ওপেনিং সেটআপ হওয়ার পরিকল্পনা। নাম্বার 3-তে শান্ত, নাম্বার 4-এর যে গুরুত্বপূর্ণ পজিশনটা রয়েছে সেই পার্টিকুলার জায়গায় আমরা হয়তো তাওহিদ হৃদয়কে দেখতে পাবো, এখন পর্যন্ত যে খবরটা আমার কাছে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অর্ডারে একটা মোটামুটি প্রমোশন আমরা হয়তো দেখতে পাবো, একটু উপরে ব্যাট করবেন। মাহমুদুল্লাহ রিয়াদ কি এই ম্যাচে খেলছেন না খেলবেন না? আগের দিন প্রেস কনফারেন্সে মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যু উঠেছিল। আগের দিনে প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তকে উত্তর দিতে হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্ট ইস্যুতে। আমরা এমনও আলোচনা শুনছি যে এই বছরটা মাহমুদুল্লাহ রিয়াদ যতগুলো টি-20 রয়েছে সবগুলোই অলমোস্ট খেলে ফেলবেন, কিন্তু প্রথম ম্যাচটায় মাহমুদুল্লাহ রিয়াদ কি খেলবেন? মাহমুদুল্লাহ রিয়াদের শেষটা এমন ভাবে হয়েছে, সবশেষ যদি আমরা বিবেচনা করি সেই হিসাব করলে মাহমুদুল্লাহ রিয়াদের 11-এ থাকার বা চান্স পাওয়ার চান্স তুলনামূলকভাবে কম। আমি আবারও বলছি যে বাংলাদেশ দলের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার দারুণ একটা মৌকা ছিল। 19 বলে 42-43 রানের ইকুয়েশন। মাহমুদুল্লাহ রিয়াদ নূরের বলে যেভাবে ডট খেললেন, 1 ওভার খেলে 5টা ডট দিলেন এবং অনেকেই মনে করেন যে সেটার কারণেই বাংলাদেশ লক্ষ্যচ্যুত হয়েছিল। যেই ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট 95, সেই মাহমুদুল্লাহ রিয়াদকে কি তার ঠিক পরের যে সিরিজটা বাংলাদেশ খেলতে যাচ্ছে ইন্ডিয়ার এগেইনস্ট টি-20-তে সেখানে খেলানো উচিত। ওই বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ খারাপ করেছেন, কিন্তু ওই বিশ্বকাপে খুব ভালো করেছেন এরকম ক্রিকেটারও নেই। বোলিং ডিপার্টমেন্টে আমরা দুজনকে পেয়েছিলাম, রিশাদকে আমরা পেয়েছিলাম বোলিং ডিপার্টমেন্টে, আমরা পেয়েছিলাম ছোট সাকিবকে। বাকি তো সবাই কম বেশি ব্যর্থ হয়েছেন। স্ট্রাইক রেট সবারই আহামরি ছিল না, স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে সবাই লো স্ট্রাইক রেটে ব্যাট করেছিল। সো ওই ব্যাপারটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। সেকেন্ড যে পয়েন্ট, মাহমুদুল্লাহ রিয়াদ 11-এ থাকবেন এবং এই আলোচনাটা আসলে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে ইতিবাচকভাবে গেছে। সাকিব আল হাসানের মতো একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার থাকছেন না। যখন সাকিব থাকছেন না, একসাথেই সাকিবও থাকবেন না, একসাথে রিয়াদও থাকবেন না, এটা বাংলাদেশ দলের জন্য বড় একটা সেটব্যাক হতে পারে। সো টিম ম্যানেজমেন্ট দে আর টার্গেটিং যে মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপেরিয়েন্সটা অন্তত সাবকন্টিনেন্টে দরকার রয়েছে। সবশেষ ওয়ার্ল্ড কাপে যে ব্ল্যান্ডার হয়েছিল, অনেকের আবার মত রয়েছে রিয়াদ যে পারফরমেন্সটা করেছিলেন বা ডট দিয়েছিলেন, টিকে থাকার চেষ্টা করেছিলেন, সেটার মেইন রিজন, সেটার মূল কারণটাই ছিল আসলে টিম প্ল্যান, স্ট্র্যাটেজি। চান্ডিকা হাথুরু সিং ওভাবেই প্ল্যান করেছিলেন যে তোমাদেরকে 19 বলে 43 করার দরকার নেই, সেমিফাইনালে যাওয়ার দরকার নেই, কোনো মতে ম্যাচটা জেতাও। সো ওই কন্ডিশনে দলের পরিকল্পনা যদি এটা হয় তাহলে ওই পার্টিকুলার ব্যাটার বল খেলবেনি, টিকে থাকার চেষ্টা করবেনি, এটাই বাস্তবতা। প্রশ্ন রেখেছিলাম আরো একটা, মেহেদী হাসান মিরাজ আফটার লং টাইম হি ইজ ইন দা টি-20 সাইড, 11-এ কি থাকবেন? মেহেদী হাসান মিরাজের এক্সপেরিয়েন্সেস গুলো টি-20 সাইডে অনেকটা এরকম যে তিনি দলে থাকেন না, স্কোয়াডে থাকেন। স্কোয়াডে শুধু থাকেন না, সেখানকার ভাইস ক্যাপ্টেন্সির মতো গুরুত্বপূর্ণ রোলেও তাকে আমরা দেখি। কিন্তু এন্ড অফ দ্য ডে একজন ভাইস ক্যাপ্টেনকে বাংলাদেশ না খেলানোর মতো অ্যারিস্টোক্রেসি শো করে। এটা হয়েছে, অতীতে হয়েছে। মেহেদী হাসান মিরাজ খেলবেন, মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে খুব বেশি ডাউট নেই। মেহেদী হাসান মিরাজ
ব্যাটার বোলার দুই রোলেই খেলবেন অ্যান্ড টিম এক্সপেক্টিং আ লট ফ্রম হিম। যতটুকু আমার কাছে নিউজ রয়েছে, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডার নাম্বার 7 হতে যাচ্ছে এবং সেটাও তাকে মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যতটুকু এখন পর্যন্ত ভাইবস আমি পেয়েছি। মেহেদী হাসান মিরাজ ডেফিনেটলি বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে 11-এ থাকবেন। 5জন বোলার খেলবে, 2জন স্পিনার 3জন পেসার, নাকি 3জন স্পিনার 2জন বোলার? লাস্টে কোয়েশ্চেনটা ছিল 2জন পেসার। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে হ্যাভ ডিসাইডেড, এখন পর্যন্ত খেলা রয়েছে কিন্তু এখন থেকে আরো প্রায় 24 ঘন্টা পরে, সো অনেক কিছুই চেঞ্জ হতে পারে। বৃষ্টি, ওয়েদার, গরম, ঠান্ডা, মানে অনেক কিছুই আসলে ডিপেন্ড করে 11টা কেমন হবে। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর ইগার টু গো ফর 3 পেসার এন্ড 2 স্পিনার। মেহেদী হাসান মিরাজের কথা আমি বলেছি, তিনি তো খেলছেনই, এবং তার সাথে নাম্বার 8-এ যিনি যুক্ত হবেন তিনি হচ্ছেন রিশাদ। তার মানে 8 পর্যন্ত আমরা পেয়ে গেছি, বাকি থাকে 3টা স্পট। এই 3টা স্পট 3জন পেসারের জন্য, এবং সেই 3জন পেসার কে হবে? মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব। যা শোনা যাচ্ছে শরীফুলের ড্রপ হওয়ার চান্সটা তুলনামূলকভাবে বেশি। সবশেষ ওয়ার্ল্ড কাপে তানজিম সাকিবের যে পারফরমেন্স ছিল, অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট, তানজিম সাকিবকে বাদ দেওয়ার চিন্তা, বাংলাদেশ দলে যদি 2জন ক্রিকেটারও খেলে, তানজিম সাকিব একজন, তানজিম সাকিবকে বাদ দেওয়ার কোনো চিন্তা বা সেই সুযোগ বা সেই অপশনটা নেই। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরিকল্পনা কেউ করছে না। এখন তাসকিন এবং শরীফুলের মধ্য থেকে কে খেলবেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তাসকিনের ব্যাপারে অনেক বেশি টিম ম্যানেজমেন্ট ইতিবাচক, কারণ তিনি দীর্ঘ সময় পর ব্যাক করে টেস্ট খেলেছেন, পারফর্ম করেছেন, খেলার মধ্যে রয়েছেন, ইন্ডিয়ার অ্যাটমসফিয়ারটার সাথে অনেক বেশি অ্যাকাস্টমড দেন শরীফুল ইসলাম। সো প্রবাবল যে 11টা হতে যাচ্ছে, আমি যদি এক ঝলকে আপনাদেরকে বলে দিই, সেটা অনেকটা এরকম। ওপেনিং এ আমরা হয়তো নতুন দেখতে পাবো, আবার বলছি হয়তো, কারণ এখনো তো টিম শিটটা আমরা পাই নাই। পারভেজ হোসেন, এমন, লিটন কুমার দাস, নাম্বার 3-তে শান্ত, তারপর তৌহিদ হৃদয়। 5, 6, 7-এর যে জায়গাগুলো রয়েছে, 5-এ রিয়াদ, 6-এ জাকের, 7-এ মিরাজ, 8-এ গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু লেগ স্পিনার রিশাদ, এবং পরে 3টে স্পট মুস্তাফিজ, তাসকিন এবং তানজিম সাকিব। বাংলাদেশের 11 এখন পর্যন্ত যে আলোচনা রয়েছে এমনটাই হওয়ার কথা। বাদ যারা পড়ছেন বা যাদের আসলে সুযোগ হবে না, তারা যে সুযোগ পাবেন না এমনটা না, তবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর প্রথম ম্যাচে আমরা পাবো। রিয়াদের ইনক্লুশনের মাধ্যমে রিয়াদের ক্যারিয়ারের এন্ড হয়ে যাচ্ছে বা মিডল অর্ডারে তাকে বিবেচনা করা হচ্ছে না সবশেষ ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের আলোকে, সেই ব্যাপারটা যেমন থাকছে না। পারভেজ ইমনকে এর আগেও দলভুক্ত করা হয়েছিল কিন্তু খেলানো হয় নাই। এই যে একটা ঘোড়ার ডিমের ঘটনা বারবার ঘটে, যে একজন ক্রিকেটারকে আপনি বহন করছেন বিশ্বকাপের আগের সিরিজে, তাও কিন্তু খেলাচ্ছেন না, এই ব্যাপার থেকেও সিলেকশন প্যানেল, টিম ম্যানেজমেন্ট তারা বের হতে চায়। তো পারভেজ ইমনের ওপেনিং এর চান্সেসটা অনেক বেশি, এবং মেহেদী হাসান মিরাজ দীর্ঘ সময় পর কামব্যাক করেছেন। সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বলা হচ্ছে, কাউকে না কাউকে তো রিপ্লেস করতে হবে। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের অনেক পার্থক্য, কিন্তু কাউকে না কাউকে তো সুযোগটা দিতে হবে। সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজের উপর টিমের অনেক বেশি ভরসা। সবাই ভালো থাকবেন।